অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যে তোলপাড় রাজনীতির মাঠ। প্রতিদিন জোরালো হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি। অবরোধের আলটিমেটামও শোনা গেছে আজ, যদিও রাজনৈতিক দলগুলোর আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে যদি কিন্তু রয়েছে। এই বাস্তবতায় আজকের এখন প্রকাশ নাম দিয়েছি দিকহারা রাজনীতি। অতিথি হয়েছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, হাসনাইন খুরশেদ সূচি, সিনিয়র সাংবাদিক, এবং ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক এনসিপি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি শুরুতেই শামসুজ্জামান দুদু আপনার কাছেই জানতে চাই যে একেবারে কয়েকদিন হলো রাজনীতির মাঠ অনেকটা উত্তপ্ত আমরা দেখছি। আমরা যদি দুদিন আগের একটি হাসনাত আবদুল্লাহর একটি স্ট্যাটাসে তিনি বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য অনেক রাজনৈতিক দলকে এক ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল, যেই প্রস্তাবটি আসলে তারা না মানলেও রাজনৈতিক দলগুলো অনেকেই মেনেছেন। মানে এই অভিযোগটি আসলে সত্য কিনা আপনার কাছে জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। হাসনাত আবদুল্লাহ একেবারে একটা তরুণ ছাত্র নেতা থেকে একটা রাজনৈতিক দলের নেতা হিসাবে সামনে এসেছেন। তো সে সরাসরি কথা বলতে পছন্দ করে। আমার কাছে যেটা মনে হয়েছে, সেটা যে ভাবে চিন্তা করে, সেটা কোন দিকে যাবে, কি হবে, এই আশঙ্কা আতঙ্ক তার ভিতরে থাকলেও সে এটা বলে। যেমন সর্বশেষ সেনাপ্রধান সম্বন্ধে তার যে বক্তব্যগুলো আমার যতটুকু পত্রপত্রিকা বা মিডিয়াতে দেখেছে, সেইগুলো বলার পরে নিজে থেকে আবার বলেছে বিপদও পড়তে পারি বলেছে। অর্থাৎ কথাটা যা বলার, সে এটা কিন্তু অনেকেই বিপদ আপদ বুঝে শুনে অনেক সময় কথা বলে, আবার অনেকেই কথা বলে কূটনীতিক সুলভ আচরণের মধ্য দিয়ে। এটা রাজনৈতিক এক একজন মানুষের এক এক রকম ভঙ্গি থাকে। তা আমার কাছে যেটা মনে হয়েছে যে এই তরুণরাই এই সরকার গঠন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও বলেছেন এটা ছাত্রদের সরকার। তিনি ছাত্র জনতার সরকার বলেননি, আমি যতটুকু যদি ভুল না করি, আমি এটা দেখি নাই। তার একটাই মন্তব্য, এটা শিক্ষার্থীদের বা তরুণদের সরকার। তো এটা তার বিবেচনায় বলতেই পারেন, তিনি যেটা মনে করেন। তো তিনি যখন স্পষ্ট করে বলেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তার এই আগমন, তারপরে যদি আওয়ামী লীগ তিনি নিষিদ্ধ করতে না চান, অবশ্যই তার নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, বক্তব্য আছে, সেগুলো তিনি বলতে পারেন। ঠিক একই সুরে বক্তব্য সেনাপ্রধানও দিয়েছেন। আমি যদি হাসনাতের কথাটাকে সঠিক বা সত্য হিসাবে ধরে নিই, তাদের সঙ্গে আলোচনা যাওয়ার পরে তিনি ফিরে এসে যে কথাটা বলেছেন, সেটি হচ্ছে আওয়ামী লীগ রিফাইন্ড হোক, আওয়ামী লীগ আসুক, আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াক, তাহলে আগামী নির্বাচনটাকে গ্রহণযোগ্যতা পাবে দেশে এবং বিদেশে। এটাই তার মূল বক্তব্য বলে আমার কাছে মনে হয়েছে। এই বক্তব্য তার না, এই বক্তব্য হচ্ছে সেনাপ্রধানের হিসাবে তিনি বলেছেন, এবং সেখানেই তিনি প্রত্যাখ্যান করেছেন। তার যে সহযোগী আরও দুই একজন আছেন সরকারের ভিতরে এবং বাইরে, তারাও একই কথা বলেছেন। কোনোটা ফেসবুকের মাধ্যমে, কথা টেলিভিশনের মাধ্যমে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, যা কিছু নির্ভর করে সেটি অবস্থার প্রেক্ষিতে। অবস্থা কেন বলছি, 71-এ মুক্তিযুদ্ধের সময় সবাই যে মুক্তিযুদ্ধ হয়ে গেছিল এমন না। কেউ কেউ সরাসরি পাকিস্তান রক্ষা করতে চেয়েছে, তার জন্য অস্ত্রও ধরেছে। এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা যারা মুক্তিযুদ্ধকে সরাসরি সমর্থন দিয়েছে, তারা আমাদের বিপক্ষে ছিলেন। ওই সময় যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, তারা তাদেরকে বিরোধিতাকারীদের পেলে মেরেও ফেলেছেন, হত্যাও করেছেন। অথবা পাকিস্তানে যারা সমর্থক ছিলেন, মুক্তিযোদ্ধাদের পেলে জামাই আদর করে নাই। তো সেই সময়ের ঘটনার প্রেক্ষিতে তারা কিন্তু এখন অন্যতম একটি শুদ্ধচার রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে প্রকাশ করছেন। সেটা কেন বলি, মানে এই দলের প্রধান তার দেশপ্রেমিকতায় দেখেছেন যে সেনাবাহিনী সততা এবং দেশপ্রেম আছে, আর তাদেরই শুধু দেশপ্রেম আছে, সততা আছে। এই একই কথা আমরা 71-এর আগে দেখেছি।
তখনও ওই রাজনৈতিক দলটি পাকিস্তান সেনা প্রধানের সঙ্গে বা সেনাবাহিনীর সঙ্গে এই সততা প্রসঙ্গটা এসেছিল। কিন্তু তাদেরকে তো আবার একটা সময় এসে নিষিদ্ধ হতে হয়েছে, একই নিষিদ্ধ হয় নাই। গণহত্যার একেবারে যে অভিযোগে। সময় নিষিদ্ধ হয়েছে, জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছে। জি, আর এই জুলাই আগস্টের অভ্যুত্থানের 7 দিন বা 10 দিন আগে নিষিদ্ধ বলে যেটাকে আমি নিষিদ্ধ বলতে না, কারণ এটা টেকে নাই, টেকে নিও। টেকেও নি। তো এখন আমার কাছে যেটা মূল বক্তব্য হচ্ছে যে একটা রাজনৈতিক দলের, এই দলটি দেখবেন ধারাবাহিকভাবে স্রোতের বিপক্ষে থাকে। এটা ব্রিটিশ ভারতের সময় জন্ম। এরা পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেনি, এরা বাংলাদেশ আন্দোলনকে সমর্থন করেনি। এই গণঅভ্যুত্থানের 7 দিন মাথায় একেবারে স্পষ্ট করে বলেছে তারা আওয়ামী লীগকে মাফ করে দিয়েছে। আমি যদি দেখতে ভুল না করি তাদের আবার সেই বক্তব্য থেকে তারা সরে গেছে। তো এখন সরকারের সিদ্ধান্তটা খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্র পরিচালনায়, রাজনীতিতে। সরকার যদি মনে করে থাকে যে তারা এই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে, মানে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট, গণহত্যাকারী, লুটেরা, স্বাভাবিক কারণে একটা যুক্তি থাকবে, যে সেই যুক্তিগুলো স্পষ্ট। কিন্তু এখনো পর্যন্ত নিষিদ্ধ সরকারিভাবে হয় নাই। সরকারিভাবে হলে না এটা আদালতে যেতে পারে, যে কেউ তার পক্ষে রিট করতে পারে, আদালতে যেতে পারে। কিন্তু সরকারি তো এখনো পর্যন্ত আমার কাছে মনে হয়েছে সিদ্ধান্ত চূড়ান্ত নেয় নাই। আমি সেই প্রসঙ্গে আসবো। ডক্টর আতিক মুজাহিদ, আপনার কাছে একটু জানতে চাই যে অনেক রকম কথা তো আসলে বলা হচ্ছে যে নিষিদ্ধ করলে আওয়ামী লীগ সিম্প্যাথি পেতে পারে, বা ভালো আওয়ামী লীগ, খারাপ আওয়ামী লীগ, এই ধরনের নানা ধরনের ন্যারেটিভ আসলে রয়েছে। কিন্তু আপনাদের যে আপনারা বারবার বলছেন যে নিষিদ্ধ করতে হবে, এবং এই বিষয়টি এখন আরও অনেক বেশি জোরালো হচ্ছে। যদিও এর আগে আমরা উপদেষ্টা আসিফকে দেখেছি যে এক ধরনের নমনীয়তা ছিল, বা নিষিদ্ধ করার বিপক্ষে তার মত ছিল। নিষিদ্ধ করতেই কেন হবে আপনাদের পক্ষ থেকে যুক্তি কি? ওকে, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে কেন তাদেরকে রাজনীতিতে রিলেভেন্টাইজেশন করতে হবে সেটাই কোশ্চেন। জি, মানে আওয়ামী লীগ অলরেডি ডেড ইন টার্মস অফ দেওয়ার ফিজিক্যাল স্ট্রাকচার, এবং তাদের যে ন্যারেটিভ, বিভাজনের রাজনীতি, ফেসিস্ট বাংলাদেশে একটা খাচ্ছে না। সুতরাং তাহলে হঠাৎ করে কেন আবার, আমরা তো বিগিনিং থেকে বলছি আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই নৈতিকভাবে, বলেন যেভাবে হোক, যে পরিমাণ খুন গুণ, ইউএনের রিপোর্ট, সেগুলোর ব্যাখ্যা আমি না যাই, সবাই বলতেছে। তো সে জায়গা হচ্ছে কেন তাহলে নতুন করে তাদের আলোচনায় নিয়ে আসা হলো, কারা করতেছে, কোন গোষ্ঠীরা করতেছে। তাহলে নতুন করে এটা বাংলাদেশের রাজনীতিতে আনতে হলো যে আওয়ামী লীগকে ইনক্লুসিভ করার জন্য আনতে হবে। কে বলছে ইনক্লুসিভ? ইনক্লুসিভের সংজ্ঞা কি আওয়ামী লীগ করছে কখনো? আপনি বলেন গত কতগুলো ইলেকশনে ইনক্লুসিভিটি করছে? হাস্যকর। এবং আমি আজকেও আসার আগে হিন্দুস্তান টাইমসের দেখে আসলাম বাংলা ভার্সন, তারা তো বলতেছে আওয়ামী লীগ সেনাবাহিনী লিড করে তারা একটা নতুন কিছু করার চিন্তা করতেছে, এবং তারা 26শে মার্চে তারা ডিফারেন্ট কিছু করবে। তার মানে স্টিল তারা আউটসাইডার হিসেবে। এবং একটু অবাক করার খবর, আমরা গতদিন যে বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল পেজ আছে, এখানে আমরা দেখলাম যে প্রথমে বলা হলো যে শেখ হাসিনার সরকার দরকার, তার কিছুক্ষণ পরে আবার দেখলাম যে তাদের স্লোগানে তারা বলেছে যে সেনাবাহিনীর সরকার দরকার। আসলে এই বিষয়টি আসলে অদ্ভুত লেগেছে। তারা দেখেছে যে এখানে সেনাবাহিনী মনে হয় তাদের সাপোর্টে যাচ্ছে একটা অংশ, সুতরাং এদের ঘাড়ি উঠে আমাদের কিছু একটা করতে হবে। সেকেন্ড কথা, পলিটিক্যাল পার্টি হিসেবে তো আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করার কথা, তারা তো মানুষের বিরোধী কাজ করছে। সুতরাং ইনক্লুসিভিটির সংজ্ঞা তারা মানুষের রাজনীতির সাথে নাই আসলে। থার্ড যদি বলি, বেসিক্যালি তাদের চাওয়াটা হচ্ছে ইন্ডিয়ার চাওয়ার সাথে মিলে গেছে। সুতরাং ইন্ডিয়ারও একটা এলিমেন্ট বাংলাদেশে দরকার, কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম এখন বাংলাদেশপন্থী রাজনীতি যারা আছে সবাই আমরা। সুতরাং এখন তাদের কোনো স্টেক এখানে নাই। এটার জন্যই মনে হচ্ছে যে এদেরকে রিলেভেন্টাইজেশন করতে হবে এনিওয়ে, ইন্টারন্যাশনাল প্রেশার করে নানা মাত্রিকতাভাবে। সুতরাং কেন রাজনীতি নিষিদ্ধ করা দরকার? এক নম্বর, আমি যদি বলি সিকিউরিটি কনসার্ন, এটা বাংলাদেশের রাজনীতিতে থ্রেট হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ, কারণ এখন স্টিল তারা ইন্ডিয়া থেকে আসে, বাংলাদেশে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। আমি এটাকে তুলনা করতে পারি সে 1865 সালে কে বলে ক্লু ক্লাক্স, যারা বর্ণবাদী সাম্প্রদায়িকতার মতো তাদের 71-এর বেসড এবং 71-কে এককভাবে ইউজ করার যে রাজনীতি, সেটার মতো আওয়ামী লীগ করেছে, অন্য কাউকে সুযোগ দেয়নি, এবং এটাকে দিয়ে ন্যারেটিভকে জাতিকে বিভাজিত করেছে। এক নম্বর। দুই নম্বর হচ্ছে তাদের হিস্ট্রি দেখলে যে পরিমাণ বিডিআর হত্যা থেকে শুরু করে আমাদের জুলাই বিপ্লবের হত্যা পর্যন্ত হাজার হাজার মানুষকে মেরেছে। সুতরাং একটা সন্ত্রাসী অর্গানাইজেশন। বাই ডেফিনেশন এনি পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ করার জন্য টেররিস্ট অ্যাক্ট লাগে। থার্ড হলো যে তারা একটা ফরেন অ্যালাইনমেন্টের সাথে তারা একটা সম্পর্ক, সবাই জানি, এবং তারা ইন্ডিয়াকে ব্যবহার করে বলা, মোদির ছবি ধরে তারা ট্রাম্পের কাছে গিয়ে কথা বলতেছে। তার মানে ট্রাম্প, মোদি এগুলো ইউজ করে, তার মানে তার এই দেশের জনগণের উপর তাদের কোনো আস্থা নেই। তার মানে সিকিউরিটি কনসার্ন,
একটা পলিটিক্যাল যে হিসেবে পার্টি কাজ করা দরকার জনগণ সেটা হয়নি। থার্ড হলো যে আমাদের এই অঞ্চলের মানুষের সাথে তারা হেস করে নেয়। ফাইনালি যেটা বলতেছি যে তাদের ন্যারেটিভের যে কথা সেটা বাংলাদেশের মানুষকে সবসময় বিভাজন করা হয়েছে। শাপলা ভার্সেস শাহবাগ এইভাবে করে করে মানুষকে বিভাজিত করে এই এলাকার মানুষের যে অ্যাসপিরেশন যেটা জুলাই পরবর্তী হয়েছে যে ফেসিবাদী বিরোধী থাকবে না, কোনো ফেসি সিস্টেমও থাকবে না। দুই হচ্ছে যেটা আমরা মনে করি যে একটা আধিপত্য বিরোধী রাজনীতি বাংলাদেশে থাকবে, যেটা জাতীয়তাবাদী বলেন, বাংলাদেশপন্থী বলেন, মধ্যমপন্থী বলেন। সুতরাং এই দুই জায়গা থেকে ফেসিবাদী দল হিসেবে তাদের দল ব্যান করতে হবে, কারণ কোনো ফেসি সিস্টেম থাকা যাবে না, আমরা যেটা বলেছি। দুই নম্বর, তাদের আইডিওলজিক্যাল যত সহযোগী সংগঠন আছে তাদেরকে ডিসব্যান্ড ধ্বংস করে ফেলতে হবে। সুতরাং আমার কাছে মনে হয় এই জায়গা থেকে এদেরকে ব্যান করেই ফেলতে হবে, কোনো অপশন নাই। আর ব্যানের ইস্যুটা অলরেডি তার ব্যান হয়ে গেছে, এটাকে রিলেভেন্টাইজেশন করার জন্য কেউ না কেউ চেষ্টা করা হচ্ছে, ইনক্লুসিভের নাম দিয়ে বিভিন্ন নানামাত্রিক, এবং বোঝানো হচ্ছে 30 থেকে 40% পিপল আর তাদের সাপোর্টার। এটা একটা হাস্যকর। কে বলতেছে? আমি এই জিনিসটা সংখ্যাটা পাইলাম না। এখন যদি বাংলাদেশে এখন কোথাও যদি একটা গণভোট করা হয় 30 থেকে 40% পিপল আওয়ামী লীগ সাপোর্ট করে, কোথাও আমরা খুঁজে পাবো না। 10% বিলো হতে পারে, এবং তাদের দলের লোক তাদেরকে গালিগালাজ করতেছে, তাদের যে এই পরিমাণ হয়েছে, এবং তাদের ফ্র্যাকশন আমরা 4টা গ্রুপ দেখলাম কোথাও কোথাও। এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা ব্যান করতে হবে। তবে আপনি যেটা বলছেন ভাইয়ের কথা থেকে, যে ইউনূস সাহেবের ইন্ট্রিম গভর্নমেন্ট যদি সবার গভর্নমেন্ট হয়ে থাকে আমার দৃষ্টিকোণ থেকে, যদিও ছাত্রদের লিড বলতো, ছাত্ররা 2-3 জন ছিল, সে জায়গা থেকে আমার কাছে মনে হয় ওনাদের মুখটা আমরা একমত হতে পারি নাই। এই ম্যাপটা অবশ্যই মানুষের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে চলে গেছে। জুলাই বিপ্লবের সাথে ওনাদের এই ব্যান না করার ব্যাপারটা খুবই হাস্যকর হয়েছে। আপনার কাছে আসবো হাসনাইন খুরশেদ, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে পক্ষে বিপক্ষে মত বা হচ্ছে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে বিপক্ষে অবস্থান করা এবং সবকিছু মিলে পরিস্থিতি একটু টালমাটাল আসলে হচ্ছে, নিষিদ্ধ যদি করাও হয় আবার নতুন কোনো সংকটও তৈরি হতে পারে কিনা, সাংবাদিক হিসেবে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে যে জুলাই আগস্ট শুধু না, গত 15.5 বছর ধরে আওয়ামী লীগ কন্টিনিউয়াস মানুষের উপর নিপীড়ন নির্যাতন চালিয়েছে, অজস্র খুন, গুম এবং শেষ পর্যন্ত গণহত্যা। কি মানে এমন কোনো খারাপ কাজ নেই, এমন কোনো অন্যায় কাজ নেই যেটা আওয়ামী লীগ করেনি। সো আওয়ামী লীগ আসলে 5ই আগস্টের মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের প্রাসঙ্গিকতা হারিয়েছে এবং এক ধরনের গণপ্রত্যাখ্যাত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তো সেইটা মানুষের চিন্তার দিক থেকে, মানুষের বিবেকের দিক থেকে মানুষ প্রত্যাখ্যান করেছে, সেটা আমরা সাধারণভাবে দেখেছি এবং বুঝি। কিন্তু যতক্ষণ পর্যন্ত আইনগতভাবে না হবে ততক্ষণ পর্যন্ত নিষিদ্ধ বলার তো কোনো সুযোগ থাকে না। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য, সেটা সরকার করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধটা কে করলো? এখন পর্যন্ত কেউ করে নেই। আমরা যেটা দেখলাম যে ছাত্রদের দিক থেকে দাবিটা বেশি, বা এনসিপির দিক থেকে, এনসিপির যে এখন এনসিপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক নাহিদ ইসলাম, উনি তো 6 মাস সরকারে ছিলেন, উপদেষ্টা ছিলেন। উপদেষ্টা থাকা অবস্থায় উনি কী করেছেন? একবারও আমরা তার মুখ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি শুই নেই। এবং এতগুলি যে প্রতি সপ্তাহে ক্যাবিনেট মিটিং হয়, ক্যাবিনেট মিটিংয়ে নাহিদ ইসলাম কিংবা মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদরা এই ধরনের এই দাবি করেছেন এমন কোনো খবর আমরা কোথাও পাইনি। এই সরকার অলরেডি 7 মাস হয়ে যাচ্ছে। জাতিসংঘ মানবাধিকার কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে আমরা মূলত 3টি নাম দেখেছি। একটা হচ্ছে শেখ হাসিনা, একটা হচ্ছে শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, আর হচ্ছে দল বা সংগঠন হিসেবে আওয়ামী লীগ। এই 3 জনকে মূলত নাম উল্লেখ করে যে ব্যক্তি হিসেবে এরা দুজনের নাম এসছে, এবং দল হিসেবে বা সংগঠন হিসেবে আওয়ামী লীগের নাম এসছে, যে এরা এই গণহত্যার নির্দেশনা এবং সেটা বাস্তবায়নের তত্ত্বাবধান সব কিছুই জন্য মূলত এরা দায়ী। আওয়ামী লীগের বিরুদ্ধে আজকে পর্যন্ত একটা মামলা হলো না কেন? আওয়ামী লীগ নিষিদ্ধের মামলাটা কোথায়? এই 7 মাস চলে গেল। মানে আমি মুখে মুখে বললাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ প্রত্যাখ্যাত, সব তো আমাদের মুখের কথা। মুখের কথায় তো আর বাস্তবায়ন হয় না। এই সরকারের 7 মাসে এখনও তো ছাত্রদের 2 জন প্রতিনিধি উপদেষ্টা হিসেবে আছেন। সরকার কেন মামলার দিকে যাচ্ছে না? এই সরকার তো গণঅভ্যুত্থানের সরকার, সরকার মামলার দিকে যায়নি কেন? এবং আইনগতভাবে, প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেয়নি, আইনগতভাবে কোনো ব্যবস্থা নেয়নি। আইন এবং প্রশাসনের বাইরে থেকে রাজনৈতিকভাবে মাঠের বক্তৃতায় বলে আসলে না, কিন্তু প্রধান উপদেষ্টায় যেখানে বিপক্ষে চলে গেলেন, সেটা তো 7 মাস পরের বিষয়। জি, গত 7 মাস কি হলো? প্রধান উপদেষ্টা যে বাইরে চলে যাচ্ছেন, প্রধান উপদেষ্টা বলছেন যে তার সরকারের কোনো পরিকল্পনা নেই। সেই সরকারের অংশীদার তো ছাত্রদের 2 জন প্রতিনিধি। এখনও নাহিদ ইসলাম এই সরকারের প্রতিনিধি ছিলেন 6 মাস। তারা তখন কি করেছেন? 7 মাস কি করেছেন? এখনো তো 2 জন আছেন। এখনো 2 জন আছেন। তারা কি করছেন বসে? কেন তারা সরকারের ভিতরে কেন সরাসরি বলেছেন আজকে, বা বলেছেন তারা ফেসবুকে কিংবা বক্তৃতায় বলছেন
কিন্তু প্রশাসনিকভাবে ক্যাবিনেট মিটিংয়ে কি বলেছেন আমরা কোথাও দেখিনি যে উপদেষ্টা পরিষদের বৈঠকে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ দুই উপদেষ্টা এই দাবি করেছেন এবং তারা সরকারের পক্ষ থেকে কোনো প্রস্তাব আনার জন্য, সরকারের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য, সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশনা দেওয়ার জন্য বা আইসিটি যে চিফ প্রসিকিউটর তাদের নির্দেশনা দেওয়ার জন্য যে আপনারা এই মামলার এই বিষয়ে মামলা করেন এবং এই বিষয়ে একটা আইনগত প্রক্রিয়ায় যান, সেই ধরনের কোনো নির্দেশনা কি সরকারের দিক থেকে এসেছে? আমরা এখন পর্যন্ত দেখিনি। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের হতাশ করছে এবং বাস্তবতা হচ্ছে যে মানুষ যা আশা করেছিল যে এত হত্যাকাণ্ডের পরে, এত নির্যাতনের পরে আওয়ামী লীগের বিরুদ্ধে মানে নিঃসন্দেহে ব্যক্তি এবং প্রতিষ্ঠান দুটো আলাদা সত্তা, এটা আমরা সবাই বুঝি। ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের যারা এই খুনের সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে, গণহত্যার সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা একটা স্বাভাবিক প্রক্রিয়ায় মামলার রায় হবে, তার ভেতর দিয়ে আদালত তার সিদ্ধান্ত দেবেন। আমরা সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। দল তো একটা সত্তা, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যে সত্তা, সেই আওয়ামী লীগ ক্ষমতায় থেকে গণহত্যা সহ এত অপকর্ম করলো। আওয়ামী লীগের বিরুদ্ধে আজকে পর্যন্ত একটা মামলা এই সরকার করেনি, কোনো রাজনৈতিক দলও করেনি। ব্যক্তি হিসেবেও তো মামলা করা যায়, মামলা অনেক মামলাই ব্যক্তি হিসেবে হয়েছে। এনসিপির আজকে যারা নেতা, যারা খুব সোচ্চার, নাহিদ ইসলাম সহ, তারা তো মামলায় যেতে পারেন, তারা তো আইনগত পদক্ষেপ, সেখানে তারা কোনো আইনগত পদক্ষেপ নিচ্ছে না, কোনো প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে না, শুধু মাঠের বক্তৃতা শুনে। আমরা সেই প্রসঙ্গে আসবো, আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এখন প্রকাশ। শামসুজ্জামান দুদু, আপনার কাছে জানতে চাই যে বিগত সময়ে এনসিপি বলি বা সরকারে যারা ছিল, এখনো যারা আছে, বা বিএনপি, জামাত, সবারই কিন্তু এক ধরনের যদি কিন্তুর ব্যাপারটি ছিল। কিন্তু আজকে আমরা বিএনপির পক্ষ থেকে দেখেছি যে সবাই মোটা দাগে সবাই নিষিদ্ধের পক্ষে আসলে মতামত দিয়েছেন, সেটি তারেক রহমান বলি বা মির্জা ফখরুল ইসলাম বলি। তার মানে কি এখন যেহেতু দাবি জোরালো হচ্ছে, এখন কি আসলে নিষিদ্ধের পক্ষে কিনা বিএনপি? মানে আর কোনো দ্বিধা নেই, স্পষ্টভাবে কি আসলে এই দাবির? আপনি যদি প্রশ্নটা এমন করে বলতেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি নিষিদ্ধের পক্ষে, না, তাহলে আলোচনাটা ভালো হতো। সরকার গণঅভ্যুত্থানের জিস একেবারেই চূড়ান্ত যে ব্যাপার, সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। না, উনি বিপক্ষে বলার পরেই আসলে এই আন্দোলনটা আরো জোরালো হলো, কথা জোরালো হলো। এখন আবার দেখছি সবাই আবার একমত হচ্ছে। এখন আবার মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে সবাই কথা বলছে। ওনাকে আনতেও আমরা 4 দিন অপেক্ষা করেছিলাম, এত হালকা করে নিচ্ছেন কেন? আচ্ছা, তিনি জনগণের লোক না, তিনি নিজে দাবি করছেন ছাত্রদের তিনি সরকারের প্রধান হয়েছেন। ছাত্ররা এখন দাবি করার পরেও তিনি বলছেন, এটা তো আপনি পত্রিকায় দেখেন, সেখানে বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন কেন? বিএনপির প্রতিনিধি হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, চাপানোর চেষ্টা করছেন কেন? বিএনপি তো সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে আপনি ধন্যবাদ দেওয়া উচিত ছিল যে জনাব মোহাম্মদ শামসুজ্জামান দুদু, আপনি আসছেন, আপনার পার্টি প্রধান, আপনার মহাসচিব এই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নেই, বিপক্ষে নিয়েছেন। তাহলে পরে এই ক্ষেত্রে বক্তব্যটা কি? তাহলে তো আসামি হিসাবে তো বিএনপি আসে না, এনসিপিও আসে না, এমনকি যারা এখন নিষিদ্ধ চাচ্ছে তারা কেউ আসে না। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সেন্টিমেন্টে শেখ মুজিবুর রহমান একটা ডিকটেটর ছিল, এক দলের নেতা ছিল। সেও একটা সময় পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল এই দল দিয়ে কিচ্ছু হবে না, এ চোর বাটপার লুটেরা আওয়ামী লীগ। এটা আমি 75 আগে যখন বাকশাল গঠন, 4th সংশোধনের আগের কথা বলছি, সে বাতিল করেছিল, প্রথম না দ্বিতীয়। আর পাকিস্তানিরা প্রথম বাতিল করেছিল যখন এরা ভারতে আশ্রয় নিয়েছিল, এটা পাকিস্তানিদের বক্তব্য ছিল মুক্তিযুদ্ধকালীন সময়। তৃতীয়, এখন যে জায়গায় এসছে সেটি কিন্তু যারা বাতিল নিষিদ্ধ চাচ্ছে, এটা কিন্তু তারা তাদের কারণে চাচ্ছে না। এই দলটি প্রমাণ করেছে, হাসিনাই প্রমাণ করেছে কি ভয়ঙ্কর একজন মানুষে, এই দলটা কত ভয়ঙ্কর একটা দল। এটা কিন্তু অন্যরা কেউ মানে মিথ্যা তো নাই, এরা তাদের মানে ভূমিকার কারণে। আমি যদি 16-17 বছরের কথা বলি, সেটা যে একটা মহা ইতিহাস হবে, কিন্তু আরেকটা মহা ইতিহাস আছে, তার পিতা
মানে 72-73 পর্যন্ত 40,000 বিরোধী দলের নেতাকর্মী হত্যা করেছে, যখন সে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী নেতা। সে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে, সে এই আওয়ামী লীগের কারণে। আমি জাস্ট এই সময়ের কথা বলছি না, সেই অনুযায়ী তো সংখ্যা তাহলে কম, অনেক কম। মানে কি, এর অতীত ইতিহাসটাই আছে গণবিরোধী, হত্যাকারী। আর এবার যে ব্যাংক লুটে নিয়ে গেছে, এটা 3-4টা বাজেট নিয়ে গেছে আমাদের। এই টাকাগুলো থাকলে, যেভাবেই বলি না কেন, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা সরকারকে চিহ্নিত করছি, তুমি ব্যর্থ হয়েছে, তুমি মানে জিনিসপত্রের দাম কমাতে ব্যর্থ হয়েছে, টাকাই তো সব নিয়ে গেছে। কে নিছে? হাসিনা নিছে, তার মন্ত্রী পরিষদ, তার পরিবার নিছে। সেই হিসাবে এটা যেটা ওই দুজনই বলেছে, আমার কাছে মনে হয়েছে যারা রাজনৈতিক দল হিসেবে নতুন, এখন তাদের আমি দোষ ধরছি না, কেন ওখানে থাকার সময় করলেন না, কেন করলেন না, হয়তো নানান প্রশ্নে আসতে পারে। কিন্তু এখন যখন এমন একটি রাজনৈতিক দল দেখান তো, একমাত্র আওয়ামী লীগ আর জাতীয় পার্টি বাদে, জাতীয় পার্টি এই জন্য বলছি সে একটু আড়ালে আড়ালে থাকছে, এটা একেবারে দুইটাই তো বদমাইশ। এটা নিশ্চিন্তভাবে সে এখনো বলে যাচ্ছে যে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি নিয়ে যদি ইলেকশনের না সুযোগ পায়, তাহলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বলে নাই কিন্তু ইনু, রাশেদ খান মেনন, 14 দল যদি সুযোগ না পায়, এটা কিন্তু আবার দায় নিচ্ছে না। তা আমার কাছে বক্তব্য হচ্ছে, এখনো কেন জাতীয় আমি এটাকে জাতীয় ঐক্যমতই বলবো, সিদ্ধান্তটা মানে সরকার না নিয়ে বিপক্ষে অবস্থান কেন করলো? এটা আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব, উনি একটা বরেণ্য ব্যক্তিত্ব দেশে এবং বিদেশে, তো তার এটা ব্যাখ্যা করা উচিত। এই ব্যাখ্যা তো আমরা, আপনি যেহেতু বারবার বলছিলেন যে ছাত্রদের সরকার তিনি বারবার বলেছেন, এবং এটি যে কোনো সাক্ষাৎকারের সময় আসলে এটি মানে এটি না এটা বলেছেন, কিন্তু ছাত্ররা তো এখন আমি যতটুকু বুঝেছি তাদের বক্তব্যে, ছাত্ররা এবং রাজনৈতিক দলগুলোকে কিন্তু তারা এখন আওয়ামী লীগের নিষিদ্ধই চাচ্ছে। তাহলে ছাত্রদের সরকার যদি হয়ে থাকে, এই উত্তরটি আমি আসলে ডক্টর আতিক মুজাহিদ আপনার কাছে জানতে চাই। কেন ইউনূস সাহেব হঠাৎ কেন আসলে? আমি তো কারো মনের ভিতরে পড়ে মনোবীক্ষণ যন্ত্র জানি না, তবে এটা বুঝতেছি যে ওনাকে অবশ্যই প্রেশারাইজ করা হয়েছে। আচ্ছা, যেটা পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় সোর্স থেকে বুঝতেছি। তো ওনাকে বোঝানো হচ্ছে ইন্টারন্যাশনালি লোকাল যে ডিপ স্টেটের মধ্যে যারা ফেসিস্টদের একটা অংশ রয়েছে, তারা চাচ্ছে ফোর্স করে যে আওয়ামী লীগকে ডিসব্যান্ড করা যাবে না, আওয়ামী লীগকে রাখা যাবে না সামহাউ। মানে এটা ওনাকে বুঝালো আর উনি বুঝে গেলেন? না না, আমার কথা হচ্ছে অবশ্যই খুব হাইলি কোনো ধরনের প্রেশার না হলে একটা রাষ্ট্রের প্রধান যেটা জানে যে অনেক প্রেশার উপেক্ষা করেই তো এই সরকার গঠন হলো, উনি আসলেন, দায়িত্ব নিলেন, কোনো কিছু খেয়ে তোয়াক্কা করছেন না। সব থেকে বড় কাজ যেটি জাতিসংঘের মাধ্যমে একটি তদন্তের কাজ করা, সব থেকে বড় কাজ যেটি বলা যায় অন্তর্বর্তী সরকারের, এই প্রেশারে কি উনি আসলে টলে যাবার কথা কি মনে হয়? না, এটা তো নানা রকমের পার্সপেক্টিভ থাকতে পারে। আপনার কাছে মনে হচ্ছে যে সবকিছু অবলোক করলো, কেন উনি আওয়ামী লীগের ব্যাপার নমনীয় হলো? হতে পারে এরকম যে অনেকগুলো, যেটা আপনি বলছেন এর আগে দলগুলো কিন্তু হোয়াট এবং নানা রকম কথা বলছে। দেখবেন যে মাহমুদুর রহমান যিনি সবথেকে বেশি সোচ্চার ছিলেন, তাকেও আমরা দেখলাম যে একটু নমনীয় ভাবে উনি কথা বলছেন। ওনাদের পার্সপেক্টিভটা ওনারা বলতে পারেন, ওনাদের হয়তো নিজস্ব ব্যাখ্যা থাকতে পারে। আমাদের আন্ডারস্ট্যান্ডিং হলো যে সামহাউ যে দলগুলো অনৈক্য দেখে উনি অনেক সময় উনি বলছে যেগুলো বিষয়ে ডিসিশন নিবে না সেগুলো আমি করব না, এবং সংস্কারের ক্ষেত্রে সেম কথা বলেছে। আমার মনে হয় দলগুলো যদি আরো আগে থেকে এইরকম সোচ্চার হইতো, তখন হয়তো ওনার ডিসিশন নিতে আরো বেশি সুবিধা হতো। কারণ উনি তো দেখতেছে যে দলগুলোও নড়বড় আছে এবং অন্য ডিপ স্টেট পাওয়ারগুলো তাকে কোনো না কোনোভাবে বোঝানোর চেষ্টা করতেছে। এবং ভেরি ইন্টারেস্টিংলি বাংলাদেশের যতগুলো এজেন্সি আছে, আমি যতটুকু জানি স্টিল 50% প্লাস এই পতিত ফেসিস্টদেরই তারা ইনফর্মার, এবং তারা এখনও আছে। এবং আমার হলের পার্টিকুলারলি আমি জানি যাদেরকে প্যাডে করে এনএসআই চাকরি করা হয়েছে, তারাও তো এই লাইনে এখনও আছে। তো তাদের ইনফরমেশনগুলো তার কাছে কতটুকু যাচ্ছে, কীভাবে যাচ্ছে, কারণ একটা ডিসিশন নেওয়ার আগে রাষ্ট্রপ্রধান তো অনেক কিছু অ্যানালাইসিস করে ডিসিশন নেয়। সুতরাং সে জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা হয়তো উনি বলছে পরিকল্পনা নাই, এই মানে না যে পরিকল্পনা আবার আসতেও পারে না। সুতরাং এখন যদি রাষ্ট্রীয়ভাবে সব দল যদি ঐক্যমত হয় যে এইরকম একটা গণহত্যাকারী দল, দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী, কারণ তারা গণতন্ত্রও চায় নাই, এবং
এটা বললাম, আমি যেটা বললাম কে ক্লুকলান ক্লাক্স, যেটা হচ্ছে বর্ণবাদী, অন্যকে তাদের বিপরীত মতে গেলে মেরে ফেলে আমেরিকান যে রাষ্ট্রের মতো ছিল, এইরকম একটা দলকে এখন সবাই যদি ঐক্যমত যেভাবে হচ্ছে, আমার হোপ, আমরা বিশ্বাস করি যেহেতু উনি জনগণের ভাষা বুঝবে এবং আমার মনে হয় উনি দ্রুত মত চেঞ্জ করতেও পারেন আমরা যদি ফোর্স করি, এবং আমরা এটা করতে চেষ্টা করব। কোনোভাবেই ছাত্ররা এটা মানতে নারাজ, এবং আজকে আমরা ডেমনস্ট্রেশন করেছি, আমরা কন্টিনিউয়াসলি এটার বিরুদ্ধে বলতে থাকবো। এনিওয়ে আওয়ামী লীগকে রিলেভেন্টাইজ করার কোনো সুযোগ বাংলাদেশে আর নাই। ধন্যবাদ। হাসনান খুরশিদ, আপনার কাছে জানতে চাই যে গণ অভ্যুত্থানের সময় থেকে কিন্তু সেনাবাহিনী জনগণের পাশে ছিল এবং সেনাবাহিনীকে নিয়ে আসলে এত বেশি প্রশ্ন ছিল না, যেটি আসলে রাষ্ট্রপতিকে নিয়েও আসলে ছিল। কিন্তু এখন হাসনাত আবদুল্লাহর বক্তব্যের মাধ্যমে কিন্তু একটি স্পষ্ট বার্তা আজকে বলা হয়েছে যে রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ 24-এর পরবর্তী সময়ে আসলে কোনোভাবে মেনে নেওয়া হবে না। মানে এটি একটি নতুন সংকট আসলে তৈরি হচ্ছে কিনা, বা এটি আরও রাজনীতি খারাপ দিকে যাচ্ছে কিনা, আপনি কি মনে করেন? যেটা হচ্ছে যে একটা জিনিস আমাদের খেয়াল রাখা উচিত যে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী কখনোই জনগণের প্রতিপক্ষ না। এবং আমরা জুলাই আগস্টের সময় যদি সশস্ত্র বাহিনী এই আন্দোলনের পক্ষে না দাঁড়াতো, হয়তো পরিস্থিতি একদমই অনেক নাজুক হতে পারত। তো সশস্ত্র বাহিনীকে বা সেনাবাহিনীকে বিতর্কিত করা হয় এমন কোনো ধরনের কথা আসলে কারো কাছ থেকে আসা উচিত না। এবং স্পেশালি হাসনাত আবদুল্লাহ এখন রাজনীতিবিদ এবং এখন আর ছাত্রনেতা না, জাতীয় রাজনীতিতে এসছেন। তো যে দায়িত্বশীলতা আমরা আশা করি রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে সব দলের, সেই জায়গায় আসলে সবাইকেই অনেক সতর্ক এবং সচেতনভাবে কথা বলা উচিত। এমন ধরনের কথা বলা উচিত না যেটা পপুলারিস্ট কথা, মাঠের বক্তৃতায় এক দল আরেক দলকে আক্রমণ করে অনেক কথা বলে আমরা দেখি, কিন্তু সেভাবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে এনসিপি বিএনপিকে ভাবতে পারে, বিএনপি জামাতকে ভাবতে পারে, বা এরকম হতে পারে, কিন্তু সশস্ত্র বাহিনীকে কোনোভাবেই এইভাবে কথা বলা উচিত না। সশস্ত্র বাহিনী নিঃসন্দেহে বাংলাদেশের গৌরব এবং বাংলাদেশের অসম্ভব শক্তিশালী ভরসার জায়গা। তবে সেটিও তো আসলে বিগত 15 বছরে নষ্ট করা হয়েছে নানাভাবে। নিঃসন্দেহে নষ্ট করা হয়েছে, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নষ্ট করা হয়েছে, বিচার বিভাগকে নষ্ট করা হয়েছে, সংসদকে নষ্ট করা হয়েছে, প্রশাসনকে নষ্ট করা হয়েছে, সশস্ত্র বাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। সেই সব প্রতিষ্ঠানগুলো আবার নতুন করে সুন্দরভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠুক, সেটা আমরা চাই। সেটার জন্য যা করা দরকার সেটা করতে হবে, কিন্তু রাষ্ট্রের যে স্পর্শকাতরতা, সেই জায়গায় সতর্কতা এবং দায়িত্বশীলতার সাথে প্রত্যেকে কথা বলবেন, এটা আমরা আশা করি। এবং সশস্ত্র বাহিনী কখনোই জনগণের প্রতিপক্ষ না, এইটা সবার মনে রাখার জন্য অনুরোধ করবো আমি। ধন্যবাদ। আরেকটা বিষয় বলতে চাই যে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টা পৃথিবী কিন্তু এবারই প্রথম না। আমরা যদি একদম অন্যদিকে যাই, হিটলারের তো বিশাল রাজনৈতিক দল ছিল, জার্মানিতে তার দল অলমোস্ট একক নেতৃত্ব ছিল। হিটলারের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের দল কোথায়? সে দল নিষিদ্ধ হয়েছে। মুসলিনির দল নিষিদ্ধ হয়েছে। সাম্প্রতিক দশকগুলিতে যদি আমরা দেখি, ইরাকের সাদ্দাম হোসেনের বাথ পার্টি নিষিদ্ধ হয়েছে। সো গণহত্যার সাথে বা এই ধরনের গণনির্যাতন নিপীড়নের সাথে জড়িত অনেক রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার ইতিহাস পৃথিবী জুড়ে আছে। বাংলাদেশে এটা হতে পারে না, এটা ঠিক না। বাংলাদেশে হওয়ার যৌক্তিক কারণ আছে, এবং সেই কারণেই আমরা যেটা আশা করব যে দায়িত্বটা মূলত সরকারের। সরকার যখন আসলে দায়িত্ব সরকারের, যখন সরকার দায়িত্ব পালন করবে, তখনই তো আমরা দেখলাম যে আসলে মোডটা চেঞ্জ হয়ে গেল। সরকার যতই বলুক, যে ইউনূস সাহেব বারবারই বলেছেন যে ছাত্ররা আমাদের নিয়োগদাতা, ছাত্ররা আমার নিয়োগদাতা, আমার এই সরকারের এই আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম, এই ধরনের অনেক কথা উনি বলেছেন। হয়তো উনি কেন বলেছেন আমি জানি না, ওনার মধ্যে একজন বরেণ্য মানুষ, ওনার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, এবং আমরা চাই প্রফেসর ইউনূসের সরকার সফল হোক, একটা সুন্দর, খুব যত দ্রুত সম্ভব ন্যূনতম সংস্কার করে একটা সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন দিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটাক, সেটা আমরা চাই। এখন এই সময় যদি এই ধরনের বিতর্ক তৈরি করে নির্বাচন বিলম্বিত হওয়াটা কোনোভাবেই তৈরি হবে না, ঠিক হবে না। আমরা মনে করি যে প্রফেসর ইউনূসের সরকার, তার প্রতি এখনও সারা দেশের সব রাজনৈতিক দলের, সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমর্থন আছে, মানুষের সমর্থন আছে। সরকারের উচিত সাহসী এবং দৃঢ় একটা সিদ্ধান্ত নেওয়া, এবং সেই সিদ্ধান্ত নিলে মানুষ তার পাশে থাকবে, রাজনৈতিক দলগুলো তার পাশে থাকবে। আপনাকে ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। আবারও ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। আমি এবার একটু ডক্টর আতিক মুজাহিদ আপনার কাছে একটু আগে জানতে চাই যে এই যে জাতীয় ঐক্যের কথা আমরা এতবার বলছি, বারবার নানাভাবে আলোচনায় আসছে, কিন্তু দেখেন যে এনসিপির গঠনের ক্ষেত্রে বা এই 1 মাসের সময় আমরা যে দেখলাম যে যত ধরনের বিক্ষিপ্ততা, একটি দল
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে দূরে সরলো, সরকারি বিভিন্ন কলেজের কাছ থেকে একটি ছাত্র শিবির তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করলো। মানে এই নিজেদের একটি দল যদি এত বিক্ষিপ্তর মধ্যে পড়ে যায়, তাহলে রাষ্ট্রের যে এই যে একত্রিত হওয়া বা ঐক্য গঠন, মানে সেটা আপনারা কিভাবে আশা করেন? এটাকে দুইভাবে দেখা যায়। জি। এক নম্বর হলো এই অভ্যুত্থানের পরবর্তী শক্তিটাকে মানে ডিস্ট্রয় করা, তাদের ইমেজ নষ্ট করার জন্য যাদের জন্য থ্রেট তারা সবাই চেষ্টা করবে। জি। ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল পাওয়ার, ইন্টারনালি যাদের জন্য এটা থ্রেট হবে তারা এটাকে ইমেজ নষ্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন, তাকে মানি ট্র্যাপ, হানি ট্র্যাপ, অল দে উইল ট্রাই। যদি তারা ফেল হয় তখন পাবলিক ভার্সেস প্রাইভেট লাগাই দিবে। এটা এর আগেও দেখেছি। তার মানে কি, মানে যে ট্র্যাপ এটা দুই ধরনের ব্যাখ্যা হতে হয়। আমি বলতেছি না যে এটাই সত্য। একটা হলো যে এই আন্দোলনের শক্তিটাকে ডিভাইড করলে কাদের লাভ হয়, এটা ধর একভাবে দেখা যায়। দুই নাম্বার হলো আমরা এইভাবে দেখতে চাই পজিটিভলি যে ৭১কে যেভাবে কুক্ষিগত করেছে একটি স্প্লিটকে 71-এর, সে জায়গাটাতে জুলাই অভ্যুত্থানের শক্তিতে সবাই। সুতরাং এটা নানা রকম প্ল্যাটফর্ম এটা থাকতে পারে, অনেক দোকান যাতে যেন প্রিজার্ভ থাকে, ইন্ট্যাক্ট থাকে, এক গ্রুপেই যেন মনোপলি না করে যে দিস আমরাই একমাত্র সোল বেয়ারার অফ দ্য জুলাই স্পিরিট অফ দ্য বাংলাদেশ। নো, ডিফারেন্ট গ্রুপ এটাকে হোল্ড করতে পারে এবং এটার কারণে একটা হেলদি কম্পিটিশন হতে পারে যে তুমি জুলাই স্পিরিটের চেয়ে আমি ভালো জুলাই স্পিরিট ধারণ করতেছি। ইট ইজ নট রং। তাহলে আমি যদি রাজনীতিতে খারাপ কাজ করি তখন আমার একটা সহ আরেকজন যোদ্ধা বলবে যে তুমি তো ঠিকই নাই। সুতরাং এটা কোয়েশ্চেন করার সুযোগ থাকা উচিত। সুতরাং এই জায়গা থেকে জুলাই পরবর্তীতে আরও নতুন বাংলাদেশ বলি আবার 2.0, এই জায়গায় নানা রকমের গ্রুপ থাকা উচিত এখান থেকে বের হয়ে। এবং আমি পার্টিকুলারলি বলি নাগরিক কমিটিতে সদস্য ছিল 200-র উপরেই। সুতরাং এখানে তারা সবাই কিন্তু আমাদের পার্টিতে আসতে পারেন। এটা অসংখ্য, আপনি শিবির না, অসংখ্য লোক কিন্তু আমরা এখনো পার্টিতে ইনক্লুড করতে পারি নাই অভ্যুত্থানের শক্তিকে। সুতরাং সে জায়গা থেকে আমরা খুব পজিটিভলি দেখি এবং ওয়েলকামিংলি করি। এবং কে বলছে এই প্ল্যাটফর্মটা যে কয়েকদিন পর আমার সাথে অ্যালায়েন্স আসবে না, এরকম কোনো শর্ত নাই, কারণ তারাও খুবই পজিটিভ আমি দেখেছি আচরণের ক্ষেত্রে। সুতরাং এইটাকে আবার এই যে মুখোমুখি করা, মাঝে মাঝে আমরা দেখি যেমন যে সংস্কার আর নির্বাচন মুখোমুখি করার একটা প্ল্যান থিওরিটিক্যালি মানুষের ভিতর, ঠিক সেম জিনিস যে অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে যতগুলো, আমি বলি এন্টিফেসিস যত গ্রুপ বাংলাদেশের আছে, এর মধ্যে কোনোভাবে যেন এইরকম ডিসইউনিটি সৃষ্টি করার জন্য কার লাভ খেয়াল করে দেখবেন। দুই নাম্বার, আমাদের কোনোভাবেই এটার ক্ষেত্রে আমার মনে হয় না যে আমাদের সবাই একসাথে আছি বাংলাদেশ রাজনীতি, বাংলাদেশপন্থী রাজনীতিতে। এর মধ্যে আমাদের পার্থক্য এক্সিকিউশনের ক্ষেত্রে নানা রকম দৃষ্টিভঙ্গি থাকে। চাচ্ছে উনি যাচ্ছে যে এরকম করে হোক, আমি চাচ্ছি না এইভাবেই হোক। দিস শুড বি দেয়ার আর ডিফারেন্ট অ্যাপ্রোচেস। এটা বলে যে ইথিক্স অফ ডিসএগ্রিমেন্টের নানা রকম ওয়ে থাকতে পারে। তো সে জায়গা থেকে আমার কাছে মনে হয় না যে এটা এরকম হয় না যে আমরা নিজেরাই বিভিন্ন গ্রুপকে রাখতে পারতেছি না, আমরা ন্যাশনাল ইউনিটি আমরা কীভাবে রাখবো। না, বিষয়টা হচ্ছে ব্রডার সেন্সে দেখেন সবাই কিন্তু একই টুইনিংয়ে কথা বলছেন। আপনি জোনায়েদের কথা বলেন, রিফাতে দেখেন, এই যে ইভেন এই ইস্যুটাতে ধরেন যেটা আওয়ামী লীগ নিষিদ্ধ, আই সি দ্য অল অফ দেম আর সেইং দ্য সেম টোনিং কথাবার্তা। তাহলে আমাদের ডিসইউনিটি কোন সেন্স? মানে আপনি এটাকে হেলদি কম্পিটিশন বলছেন। এক্স্যাক্টলি, প্ল্যাটফর্ম আরো হতে পারে, আমার কাছে এটা ডাজন্ট ম্যাটার। সুতরাং এরা তারা আবার আসবে না তার কোনো গ্যারান্টি নাই, তো আসবেই। হাসান খুরশিদ, আপনার কাছে জানতে চাই যে গণমাধ্যম সংস্কার কমিশন অনেকগুলি আসলে প্রস্তাবনা দিয়েছে, এর মধ্যে মালিকানা প্রসঙ্গে দিয়েছে, বেতন কাঠামো কত হবে। আমি একটি বিষয় আপনাকে বলতে চাই যে বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থায় 137টি মেডিকেল কলেজ হয়েছে, প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে 26টিকে বন্ধ করে দেওয়া হবে শুধুমাত্র মান রক্ষার ক্ষেত্রে, কারণ ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন বন্ধ হয়ে গেছে গত সরকারের আমলেও। আপনিও কি মনে করেন যে এই পরিবর্তনগুলো আদৌ আসলে সম্ভব কিনা, বা কোনো কোনো ক্ষেত্রে সমাধানের জন্য গণমাধ্যম যেগুলো আসলে স্ট্যান্ডার্ডে নাই সেগুলো বন্ধ করা প্রয়োজন হতে পারে? আপনার মতামত জানতে চাই। গণমাধ্যম বন্ধের পক্ষপাতীরা, জি, কোনো গণমাধ্যমই বন্ধ করা উচিত না। গণমাধ্যমের মালিকানা পরিবর্তন হতে পারে, তো কিন্তু গণমাধ্যম বন্ধ করা কোনো সুস্থ মানে পদক্ষেপ হবে না। গণমাধ্যম বিকাশের জন্যে, এক শক্তিশালী গণমাধ্যম গড়ে ওঠার জন্য যেটা দরকার যে আইনগত এবং একটা মুক্ত পরিবেশ নিশ্চিত করা, যেখানে এবং একটা জিনিস মনে রাখতে হবে, বেসরকারি গণমাধ্যম আসলে শেষ পর্যন্ত একটা টেকসই প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে হবে, লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াতে হবে। কারণ বেসরকারি গণমাধ্যমকে তো সরকার কোনো রকম আর্থিক সহায়তা দেয় না, তো একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবেই সেই গণমাধ্যমটা পরিচালিত। এখন পৃথিবী জুড়ে তাই বেসরকারি গণমাধ্যম কিন্তু ন্যূনতম ক্রাইটেরিয়া তো ন্যূনতম ক্রাইটেরিয়াগুলো ঠিক, হ্যাঁ, ন্যূনতম ক্রাইটেরিয়াগুলো ঠিক করে দিতে হবে যে ইয়েস এইটা। কিন্তু যেগুলো ঠিক করেছে এগুলো কি বাস্তবায়ন করা সম্ভব? আপনি তো মানে যেটা কমিশন প্রস্তাব করেছে, কমিশন যেটা প্রস্তাব করেছে, অনেক ক্ষেত্রেই আমার কাছে মনে হয়েছে এটা এক ধরনের স্বপ্নের কথা বলেছে। বাস্তবে এটা প্রয়োগ করা অনেক কঠিন, এবং বাস্তবে প্রয়োগ করতে গেলে যা করা উচিত সেটার কোনো লক্ষণ দেখছি না আমরা। আরেকটা জিনিস বলতে চাই আমি, যে বেসরকারি গণমাধ্যম তো একটা প্রসঙ্গ, আরেকটা হচ্ছে যে আমাদের বেতার টিভি স্বায়ত্তশাসন, এটা বহু বছর ধরে, বহু যুগ ধরে বলা হচ্ছে।
আমরা গত 7 মাসে আশা করেছিলাম যে এই সরকার বেতার এবং বাংলাদেশ টেলিভিশনকে, বাংলাদেশ রেডিওকে স্বায়ত্তশাসন দেবে এবং একটা শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবে, যেটা জনবান্ধব গণমাধ্যম হিসেবে গড়ে উঠবে। সেরকম কোনো পদক্ষেপ আমরা দেখিনি। এবং আমি এই বিটিভি এবং রেডিও নিয়ে আমি খুব আপসেট। এবং যে প্রস্তাব করা হচ্ছে সেই প্রস্তাবের অনেক কিছুই ইট সাউন্ডস ভেরি গুড, যে ইয়েস মানে কিন্তু এই যে সাংবাদিকদের বেতন এরকম হতে হবে, ঢুকতে পারবে না, 30,000 টাকা বেতন হয়, এগুলো কি আপনার কাছে খুব বেশি স্বপ্নের মতো মনে হয়? স্বপ্নের মতন মনে হয় এই কারণে যে আমি দেখেছি যে অনেক গণমাধ্যম কর্মী 5,000 টাকা বেতনেও কাজ করছে, ঢাকাতেই কাজ করছে, টাকা ছাড়াও কাজ করছে। টাকা ছাড়াও কাজ করছে। তো এরকম পরিস্থিতিতে কাজ করছে কেন? টোটাল গণমাধ্যমের যে সংস্কার দরকার ছিল সে, এবং আলটিমেটলি গণমাধ্যমকে টেকসই করা, লাভজনক করা এবং মুক্ত স্বাধীন করা, সেই জায়গায় কিন্তু অনেক বিষয়ই মিসিং মনে হয়েছে আমার। কমিশনের রিপোর্ট আমি সুপারিশগুলো দেখেছি, ওদের 16 পৃষ্ঠার সুপারিশে অনেক কথা বলেছে, কিন্তু অনেক কিছু ভালো কথা আছে, অনেকগুলো ভালো কথা বাস্তবায়ন করা উচিত, বাস্তবায়নযোগ্য কিনা সেটা দেখতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে কোনগুলো বাস্তবায়ন করা উচিত, যে সেটা দেখে কিছু কিছু ক্ষেত্রে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত যে হ্যাঁ এটা আমরা করে ফেলবো। তো সেরকম জায়গাগুলোতে কাজ করা উচিত। আর কমিশনের পুরো রিপোর্টটা ইমিডিয়েটলি পাবলিক করে দিয়ে, যাতে এটা নিয়ে খুব দ্রুত সিদ্ধান্তের পর্যায়ে আসতে পারে, কারণ সিদ্ধান্ত বাস্তবায়নের পর্যায়ে না আসলে অর্থহীন। ধন্যবাদ শামসুজ্জামান দুদু। আপনার কাছে জানবো যে আজকেও তারেক রহমান বলেছেন যে স্বৈরাচার যেভাবে হটিয়েছি আমরা সবাই মিলে, সবগুলো দল মিলে, সেই জায়গাতে ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই। এটি বারবার প্রত্যেকটি বক্তব্যে আসলে তিনি বলেন, কিন্তু সেই অনুযায়ী আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসও আসলে যখন ডাকেন, সবাই যখন যায়, মনে হয় যে একটা সবাই এক হয়ে গেছেন আসলে, কিন্তু তারপরেই আবার দেখি যে সেই আগের ডিসটিউনের যে ঢেউ আমরা দেখতে পাই, সেটি আসলে কিভাবে সম্ভব সবাইকে এক করা, বা এটি আসলে হচ্ছে না নাকি হচ্ছে বলে আপনি মনে করেন? এটা তো খুব সহজ পথ, হচ্ছে বলে আমার বিশ্বাস। জি, সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটা কথা বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদে নির্বাচন করবেন। এই মুহূর্তে নির্বাচনটা খুব জরুরি বলে আমার কাছে মনে হয়, আমার দলও মনে করে। সেটি এমন যে একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে গণতন্ত্রে ফেরা, এদেশের মানুষ কিন্তু আমার বিবেচনায় খুবই গণতন্ত্র প্রিয়। জি, এবং গণতন্ত্রের জন্যই তারা 71-এ যুদ্ধ করেছে, স্বাধীনতার জন্য যুক্ত। তারা একটা মুক্ত ভাবাপূর্ণ পরিবেশে থাকতে চায়। এবং পাকিস্তানও কিন্তু সৃষ্টি হয়েছে এই গণতন্ত্রের প্রশ্নে, এবং সেই পাকিস্তান টেকে নাও গণতন্ত্র যখন তিরোহিত হয়েছে, নির্বাসিত হয়েছে, কবরস্থ হয়েছে, তখন কিন্তু পাকিস্তান আর টেকে নাই। সেই জন্য আমার কাছে মনে হয়েছে, যেমন 70 যে নির্বাচন, একটি দল, বাংলাদেশের মানুষ নিরঙ্কুশভাবে তাকে ভোট দিয়েছে, পাকিস্তানিরা সেখানে ক্ষমতা হস্তান্তর করতে দাঁড়াতে পারেনি আর। হ্যাঁ, পারেন। এই কারণে মুক্তিযুদ্ধ কিন্তু ঠিক তেমনি এই যে 3টা নির্বাচন, তারপরে এই নির্বাচনে যে কর্মকাণ্ড, যে অবস্থা, মানে এইরকম, মানে এটা কি বলবো, এটাকে ভয়ঙ্কর জালিয়াতি। মানুষ তো সবই তার চোখের সামনে হচ্ছে, বিরোধিতা করছে, গুম হচ্ছে, মারা যাচ্ছে। কিন্তু মানে আমি ছোট্ট করে একটু শুধু আপনাকে জানতে চাই যে নির্বাচন তো আসলে আসবেই, মানে 5 বছর পর বলি বা যেভাবে হোক, বিতর্কিত হোক, অবাধ সুষ্ঠু হোক, কিন্তু সংস্কারের যে প্রশ্নটি বারবার তোলা হচ্ছে, এটি তো বারবার এই সুযোগ আসলে আসে না, মানে সেটিও আসলে কতটা গুরুত্ব দেওয়া উচিত? সংস্কার তো চলমান একটা প্রক্রিয়া। সরকারের উচিত হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের হাতে, জনগণ যাদেরকে পছন্দ করে তাদের হাতে ক্ষমতান্তর করলে, আর তার আগে একটা ভালো নির্বাচনের জন্য যে কাজগুলো করার দরকার। সংস্কার কিন্তু এমন না যে, এই যে বাংলাদেশের সংবিধান যখন প্রণীত হয়েছে, এর থেকে ভালো সংবিধান ছিল না। তো সেই সংবিধানের 4th সংশোধনীতে তো একটা ভয়ঙ্কর একটা অবস্থা আমাদের, তা আবার শেখ মুজিবের হাত থেকে। শেখ মুজিবের দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ডে গণতন্ত্রের সপক্ষে ছিল, তারপরেও আমরা সেই পরিস্থিতি লক্ষ্য করেছি বাকশালের মধ্য দিয়ে। এখন যে পরিস্থিতিটা হচ্ছে, আমি সংস্কার করে দিলে এই সংস্কার, এই সংবিধান তো কুরআন না, এটা অনুসরণ, এটা পরিবর্তনযোগ্য। আমি একটা ভালো নির্বাচিত সরকার, সেই সরকার যদি ব্যর্থ হয়, পরবর্তী একটা সরকার আসবে, যেটা হতে হতে আমরা কিন্তু শেখ হাসিনা মানে বাতিল করছে, সেটি হচ্ছে কেয়ারটেকার। আমার একটা সরকার ব্যবস্থা
যে কোনোভাবে হোক আসছিল, তুলনামূলকভাবে মানুষ সেটাকে গ্রহণ করেছিল। ত্রুটি ছিল না আমি বলবো না, ছিল। সেই জায়গায় আমরা টিকসই করতে পারি না। এখন এই সরকারের সেই সুযোগটা আসছে বলে আমি বিশ্বাস করি, কারণ এই সরকার প্রধান এবং সরকারের সঙ্গে যারা আছে এখনো পর্যন্ত আমার কাছে দৃঢ় বিশ্বাস যে তারা একটা ভালো কাজ বা ভালো নির্বাচন করে তারা স্বস্বক্ষেত্রে ফিরতে চায় এবং একাধিকবার তারা আমি বলছে। একেবারে 30 সেকেন্ডে জানতে চাই যে ঐক্যবদ্ধতার ক্ষেত্রে আর কোন স্টেপগুলো নেওয়া যেতে পারে, একেবারে সংক্ষেপে যদি বলেন। আমার কাছে মনে হয় ঐক্যবদ্ধতার জন্য যে জিনিসগুলো আমাদের ভাঙতেছে সেগুলোর বিপরীত কাজগুলো করা, আমাদের মধ্যে অতি বেশি কথাবার্তা বলা, এক দলের রেসপেক্ট, পলিটিক্যাল রেসপেক্টটা যেভাবে হারিয়ে গেছে, আমরা খোঁচা মারা কথা বলে বাদ দিয়ে বাংলাদেশের জন্য কল্যাণকর রাজনীতিতে কে কীভাবে পজিটিভ কন্ট্রিবিউশন রাখতে চাই সেটাকে এক কথা যদি বলি যে পজিটিভ রাজনীতির একটা ট্রেন থাকা উচিত। ঠিক আছে, আপনি যে বললেন যে ডিবেট হবে, হেলদি ডিবেট হবে, সুতরাং সবাই বাংলাদেশ চাই, বাংলাদেশের একটা যেটা বলছে উনি বলছে ড্রিম স্টেট, আমি বলবো যে একটা গুড গভর্নেন্স স্টেট চাই। এই গুড গভর্নেন্স স্টেটের জন্য আমি একটা হাম্বলি ডিজেক্ট করে বলি যে গুড গভর্নেন্সের জন্য ইনস্টিটিউশন দরকার, এই ইনস্টিটিউশনগুলো আসলে নষ্ট, এটা স্বীকার করতে হবে। হাসনাইন খুরশিদ, আপনার কাছে ছোট করে জানতে চাই যে ঐক্যবদ্ধতাটা আসলে আমাদের মূল বক্তব্য, আর কি এই জায়গাতে আর কি করা যেতে পারে বলে আপনি সাংবাদিক আমি হিসেবে মনে করি করেন? যে ঐক্যের জন্য সবচেয়ে প্রথম যেটা দরকার হচ্ছে প্রত্যেকটি দলের তার নিজস্ব যে চিন্তা, সেই চিন্তাগুলোকে নির্বাচনী ম্যানিফেস্টোতে নিয়ে মানুষের কাছে যাওয়া উচিত। সংসদ নির্বাচনে যার যার ম্যানিফেস্টো নিয়ে যাবে, আমি গণপরিষদ চাই, আমি এটা চাই, আমি এটা চাই, যার যার ম্যানিফেস্টো নিয়ে সবাই নির্বাচনে যাক। নির্বাচনে মানুষ যার পক্ষে রায় দেবে সেটাই আসলে ক্ষমতায় গিয়ে নির্বাচনের পরে সেটা বাস্তবায়ন করবে, এর বাইরে কোনো বিকল্প নেই। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটি সময় আসলে বলে দেবে, তবে যে কথাটি সবগুলো দলের ক্ষেত্রে আমরা দেখেছি যে যখনই একটি ফাটল তৈরি হচ্ছে, মনে হচ্ছে ফ্যাসিস্টের বিরুদ্ধে তাদের কোনো ধরনের নড়াচড়া শুরু হলে কিন্তু সবাই আমরা এক হতে যেতে দেখেছি। আমরা মনে করি যে আসলে এই ঐক্যবদ্ধতা আছেই, বরং আমরা বিশ্বাস করি এবং এটি আরও যত মজবুত হবে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বা বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ আরও বেশি এগিয়ে যাবে। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।